মেরামত করে অনেকটা উঁচা করা হয়েছিল। তো ওইখানে একটা ট্রাক নষ্ট হয়ে গিয়ে দাঁড়াইয়াছিল, ওপর দিক থেকে আরেকটা পাথর ভরা ভর্তি গাড়ি আসতেছিল, আর এদিক থেকে একটা হানিফ এন্টারপ্রাইজ দ্রুত গতিতে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ক্ষেত্রে দুনো গাড়ির চালক মারা যায় স্পট ডেড। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন ইউনাইটেড ট্রান্সপোর্টের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক মনির ভাই। তার মোটর ডিপার্টমেন্টের শুরুটা হয় কিভাবে এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনি কি গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম মনির। আমি আগে চালাইতাম ম্যানাটা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড, এখন চালাচ্ছি ইউনাইটেড ট্রান্সপোর্ট। আচ্ছা, তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা হয় কিভাবে, সেই শুরুর গল্পটা যদি একটু বলতেন আমাদের, কিভাবে এই পরিবহন জগতে আসা বা মোটর ডিপার্টমেন্টে আসা? আসলে মোটর ডিপার্টমেন্টে আসার উদ্দেশ্য হলো শুধুমাত্র একটা ঘটনাকে কেন্দ্র করে। আগে স্টুডেন্ট অবস্থায় লেখাপড়া করতাম, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার বড় ভাইরে আমার আব্বা একটা গাড়ি কিনা দেয়, ছোট পিক আপ। তো শখবশত গাড়িটা দেওয়ার পরে ড্রাইভিং সিটে বসছিলাম। তো বড় ভাই একটা থাপড় দিয়ে বলছে, তুই কি এর উপযুক্ত, এখানে কেন বসলি? ওই যে মনের ভিতরে একটা খুব জন্মাইলো যে আমিও গাড়ি চালানো শিখবো বা গাড়ি চালাবো। তো ওইখান থেকে আমার গাড়ি চালানোর একটা শুরু। তো কিভাবে এই গাড়িটা চালানো শেখা হয়েছিল যদি ডিটেলসে বলতেন? তো তারপর ওই বড় ভাইয়ের গাড়িতে হেল্পার হিসাবে যোগ দিই। তারপর উস্তাদের মাধ্যমে হাতে করি হয়। তো উস্তাদ আমাকে অত্যন্ত ভালোবাসতো এবং স্নেহ করতো, আদর করতো, মানে যত্ন সহকারে উনি আমাকে ড্রাইভিংটা শিখেছে। তারপর পিক আপ থেকে চলে যায় সোনারবাংলা ট্রান্সপোর্ট, কভার ভ্যান। ওইখান থেকে পরে সার্ভিস জগতে আসে। এটা কত সালের দিকে এই পরিবহন জগতে আসা হয়? 1997। আচ্ছা, তো আপনার ওস্তাদ সম্পর্কে যদি কিছু বলতেন, আর আপনার ওস্তাদের নামটা যদি বলতেন। আমার উস্তাদের নাম হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাড়ি হলো ঢাকার তেজকুনিপাড়া। অত্যন্ত ভালো লোক, অত্যন্ত নম্র এবং ভদ্র লোক একজন উস্তাদ পেয়েছিলাম। সব ভাষা প্রকাশ করার মতো না। এখন কি সে গাড়ি চালাচ্ছে? এখন না, আপাতত ব্যবসায় জড়িত। তো এই পরিবহন জগতে আসার পরে মোট কয়টা ব্যানারের গাড়ি চালানো হয়েছে আপনার? পরিবহন জগতে আসার পরে মোট আসলে চাকরি নিয়ে বেশি একটা লড়াচড়া করতে হয় নাই। আল্লাহ পাক না চেতে অনেক কিছু দিছে, উস্তাদের দোয়া, মা বাবার দোয়ায়। তো সেই ক্ষেত্রে বেশ একটা ব্যানার চালানো, হাতে গোনা 3-4টা ব্যানার চালাইছি। ভাওয়াল পরিবহন, প্রভাতী বনশ্রী, সম্রাট, জলশিরি এক্সপ্রেস, তারপর আসলাম মেনা ট্রান্সপোর্টে, এখন আছি ইউনাইটেড। এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে যদি একটা মজার ঘটনা শেয়ার করতেন আমাদের কাছে। আসলে মোটর ডিপার্টমেন্টে যারা আমরা আছি সবাই অলওয়েজ মজার ভিতরেই থাকি। তো সেখানে বিশেষ কোনো ঘটনা বলার মতো নাই। একজন সিলেটের একটা যাত্রী বিদেশ থেকে আসছিল, তো গাড়ি চালাই গেছিলাম 80+ এর অধিক না গতিতে। এই জন্য উনি অত্যন্ত খুশি হওয়ার পরে আমার সুপারভাইজার এবং আমাদের স্টাফকে 2,000 টাকা বসিয়ে দিচ্ছে। তারপরও এখনো আমরা বন্ধু বান্ধব যদি একত্রে হই দিন শেষে বা 2-3 যাবত বা এক সপ্তাহ শেষে, আমরা অনেক আমাদের মানে ভাষা প্রকাশ করার মতো না, আমরা বন্ধু বান্ধব অনেক ফ্রেন্ডলি, অনেক মিশুক। আমার আশেপাশে যারা আছে সবাই অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী, ওদেরকে নিয়ে মানে খুব ভালো লাগে। যা অন্য ডিপার্টমেন্টে এরকম হয় কিনা এটা আমার জানা নেই। যেহেতু দূরপাল্লার রুটে গাড়ি চালান, তো অনেক সময় হয় কি আপনি গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে আপনার সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হলো। তো এরকম সরাসরি দুর্ঘটনা দেখেছেন কখনো? হ্যাঁ, আল্লাহ পাক তো অনেক দেখাইছে। তো যদি এরকম কিছু ঘটনা আমাদেরকে শেয়ার করতেন। সিলেট রোডে যখন গাড়ি চালাই তখন মাধবপুর বাজার ঢোকার আগে একটা টার্নিং পয়েন্ট আছে, ডান থেকে একটা গ্রাম থেকে একটা রাস্তা আছে, শাখা রোড। ওইখান থেকে আমার আগে হলো হানিফ এন্টারপ্রাইজের আগে হলো শ্যামলী পরিবহন। তো একটা সিএনজি ডান থেকে হঠাৎ করে মেন রোডে চলে আসে। তো ওই ক্ষেত্রে শ্যামলী পরিবহনটা কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়েছে, বাট তারপরেও সিএনজির সাথে হালকা একটু ধাক্কা লাগছে। সেই ক্ষেত্রে আমরা আমার গাড়ি যাত্রী সহ যাইয়া ঘটনাস্থলে যাই, আমরা ওনাদেরকে উদ্ধার করি এবং নিকটস্থ হাসপাতালে। মানে এছাড়া যদি আরেকটা ঘটনা এরকম যদি বলতেন।
এখন ঘটনা বলতে গেলে তো দিন শেষ হবে, ঘটনা শেষ হবে না। বর্তমানে রাস্তার যে পরিস্থিতি, দিন শেষ হবে কিন্তু দুর্ঘটনা ঘটা বলে শেষ হবে না। কারণ এই সিএনজি চালিত গাড়ি, অটো, ব্যাটারি চালিত গাড়ি, অটো রিক্সা এত লাগামহীন ভাবে সড়কে চলাফেরা করছে। এদের কারণে আমাদের এই যেমন গাড়ি চালানোর সমস্যা হচ্ছে, তেমনি ওই যে নিরাপদ সড়ক যে বর্তমানে চলতেছে, নিরাপদ সড়কের অভিযান চলতেছে, ওই হিসাবেও এদের জন্য নিরাপদ সড়ক গড়ে তোলা যাচ্ছে না। তো এদেরকে যদি প্রশাসনিক ভাবে একটা নিয়মতান্ত্রিক ভাবে বাধা যায়, রাখা যায়, তাহলে হয়তো নিরাপদ সড়ক চাই ঘটনাটা বা এই দাবিটা বাস্তবায়ন হবে। তাছাড়া রাস্তার মধ্যে দেখা গেছে রাস্তা দিছে, সড়ক দিছে 4 লেনের, এই ফুটপাত বাজারে দরকার রয়েছে 3 লাইন, আমরা পাচ্ছি 1 লাইন। 1 লাইন এমনও বাজার আছে আমরা 1 লাইনও পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের গাড়ি চালানো বর্তমানে খুব খারাপ ব্যাপার হয়ে গেছে। একটা সিলেট যাওয়ার পথে পানি উমদা নামক একটা বাজার আছে, ওখানে একটা কালভার্ট ছিল ভাঙ্গা, ব্রিজটা ভেঙে গেছিল, পরে মেরামত করে অনেকটা উঁচা করা হয়েছিল। তো ওইখানে একটা ট্রাক নষ্ট হয়ে গিয়ে দাঁড়াইয়া ছিল, ওপর দিক থেকে আরেকটা পাথর ভরা ভর্তি গাড়ি আসতেছিল, আর এদিক থেকে একটা হানিফ এন্টারপ্রাইজ দ্রুত গতিতে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ক্ষেত্রে দুনো গাড়ির চালক মারা যায় স্পট ডেড। ওইটা দেখে অত্যন্ত খারাপ লাগছে। তো মনে করেন আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, তো এমন অবস্থায় দুর্ঘটনা হতে যেও হয়নি, তো এরকম সিচুয়েশনে পড়েছেন কখনো? হ্যাঁ, তো যদি এরকম একটা সিচুয়েশন শেয়ার করতেন আমাদের। এই যে গতকালকেই মহাখালী টার্মিনাল থেকে বাড়ানোর পরে চেয়ারম্যান বাড়ি আসার পরে এক সাইকেল মাঝখানে, ওইদিকে যেখানে ঘটনাটা ঘটছে এখানে তার আসার কথা না। তো সেই ক্ষেত্রে সে ইউটার্নটা, চেয়ারম্যান বাড়িতে ইউটার্নটা আছে, এখান থেকে ডান দিক থেকে আসে, প্রথম বামে নেয়, তারপর আমি যখন মিউজিক হরেন দিই তখন সে আবার ডাইনে টার্ন করে। তো সেই ক্ষেত্রে ইমার্জেন্সি ব্রেক তাকে রক্ষা করতে দিচ্ছি। এই যে রাস্তাঘাটে দুর্ঘটনাগুলো ঘটে, তো এইগুলোর মূল কারণ বলতে আপনি কি মনে করেন? রাস্তাঘাটে বর্তমান যে পরিস্থিতি, এক হলো আপনার বাজারঘাট, দ্বিতীয়ত ব্যাটারি চালিত গাড়ি, তৃতীয়ত জনগণের সচেতনতার অভাব। এই 3টা জিনিস যদি একত্রে সমন্বয় করা যায় এবং সঠিকভাবে করা যায়, তাহলে মিনিমাম 85% সড়ক দুর্ঘটনা কমে আসবে। এছাড়া এই যে বাইক বলেন, প্রাইভেট কার, মাইক্রো সিএনজি, এদের কারণে আপনাদের অসুবিধা হয় নাকি? না, প্রাইভেট মাইক্রো এটি তো মোটামুটি একটা নিয়ন্ত্রণিক ভাবে চলে, কারণ লাইসেন্সটা যখন বর্তমানে দেওয়া হয় এবং সম্পূর্ণ বিআরটির যে কার্যক্রম আছে, ট্রেনিং সংক্রান্ত, রিটেন, ভাইভা, প্র্যাকটিক্যালিটি দিয়ে লাইসেন্স, ওই ক্ষেত্রে যারা প্রাইভেট চালায় তাদের একটু মোটামুটি নিয়ন্ত্রণ আছে। কিন্তু সিএনজি বাইক, ইজি বাইক এটি বর্তমানে লাগামহীন ভাবে চলতেছে সড়কে। দেখা গেছে ট্রাফিক সিঙ্গেল পড়ছে, আমরা দাঁড়ায় আছি, কিন্তু ওইখানে বাইক কোনো সিঙ্গেল দাঁড়ায় থাকে না, বাইক সরাসরি যাইতেই থাকে। সেই ক্ষেত্রে ওনাদেরকে এই সার্জেন্ট অথবা ট্রাফিকরাও কিছু বলে না, যত চাপ পেশা খালি বড় গাড়ি। তো এই ছোট গাড়ি চালকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? ছোট গাড়ি যারা চালায় তাদেরকে সকলকে বলবো যে তারা যেন সড়ককে নিয়ম মেনে চলাফেরা করে, নিজের লেনে থাকবে, অন্য লেনে না ঢোকা, এই সমস্ত বিষয় যদি মেনে চলা যায় তাহলে হয়তো সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। এছাড়া বর্তমানে তো হাইড্রোলিক হরেন যেটা নিষিদ্ধ করা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিরকম ভাবে দেখতেছেন? আসলে সড়কের যে পরিস্থিতি সেই হিসাবে হাইড্রোলিক ছাড়া চালানো সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। আবার হাইড্রোলিক হরেনটা বিশাল একটা মারাত্মক কারণ, আমাদের বদির করে দিচ্ছে হাইড্রোলিক হরেন, বা অনেক সময় রাস্তার সাথে মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির, আবার কলেজ, স্কুল, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, হাইড্রোলিক কারণে অনেক রোগীর সমস্যা হয়, ছেলে মেয়ে স্কুলে যায় ওই ক্ষেত্রে সমস্যা হয়। তো হাইড্রোলিক হরেন বন্ধ করছে, এটা প্রশাসনিক ভাবে বা যারা করছে কর্তৃপক্ষ আমি ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই। কিন্তু হাইড্রোলিক হরেনটা যাতে না বাজন লাগে, সড়কে ওই পরিবেশটা আনতে হবে, ওই দিকে যেন প্রশাসন মনোযোগ দেয়। হাইড্রোলিক হরেন একজন ড্রাইভার তার ইচ্ছা করে বাজায় না, কারণ এই যে বর্তমান যে অটোগুলাই চলে, হাইড্রোলিক মারলেও ওরা হরেন মারার নিয়ম, হরেন মারলে হলো ছোট গাড়ি সামনে গাড়ি, পিছনে গাড়ি যখন সামনে গাড়ি তো হরেন দেবে, বামের গাড়ি কাটানো গাড়ি হরেন দেবে, তারা বামের চাপ দেবে। এখন সড়কে হয়েছে পরিস্থিতি উল্টা, হরেন দিলে তারা বামের না চাপে, তারা চাপে টাইম। তো সেই ক্ষেত্রে যদি ওই হাইড্রোলিক হরেনটা বাজানোর যে কারণটা, ওইটা যদি সড়ক থেকে বাদ দেওয়া যায় তাহলে আর হাইড্রোলিক হরেন দরকার।
অনেক সময় গাড়ি চালানো অবস্থায় অনেক যাত্রী বলে আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, অনেক সময় গালাগালি পর্যন্ত করে। তো বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে তারা। তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? আসলে যাত্রীরা তো মূলত সবাই তো আর এক না, কিছু কিছু যাত্রী আছে উশৃঙ্খল। ওরা গাড়িতে উঠাই মনে করেন দেখা গেছে ওদের অফিস হলো 9টায়, যাইতে লাগবে 2 ঘন্টা, সারা গাড়ি উঠে 1.5 ঘন্টা আগে আইসা ড্রাইভারদেরকে বলে ড্রাইভার সাহেব আমার 9টায় অফিস। কিন্তু 2 ঘন্টা রাস্তা 1.5 ঘন্টা যাওয়া তো বর্তমানে সড়কে যে অবস্থা যাওয়া সম্ভব না। হ্যাঁ, 2 ঘন্টা রাস্তা বর্তমানে হাতে নিতে হবে মিনিমাম 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। তো সেই ক্ষেত্রে যাত্রীরা যদি একটু সময়ের প্রতি একটু লক্ষ্য রাখে যে আমার অফিস 9টায়, আমি বাড়ি থেকে 6:30 6টার দিকে বাড়িয়ে গেলাম, সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে অনেকটাই হ্যাঁ, ভোগান্তি কমে আসবে। আর যাত্রীরা তো মনে করেন যে অনেক সময় অনেক কথা বলে, সেক্ষেত্রে আমরাও, কারণ আমরা হলো আমাদের প্রতিষ্ঠান হলো সেবামূলক প্রতিষ্ঠান, আমরা এখানে সেবা দিতে আসছি। সেটাই। তো যাত্রী সাধারণ বা মানুষের কে দুঃখ বা বেদনা বা কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নাই। না, তারপরও রাস্তার পরিস্থিতি হিসাবে অনেক সময় লেট হয়ে যায়, অনেক সময় অনেক টাইম ম্যানেজ করা যায় না। তো সেই ক্ষেত্রে অনেক কটু কথাও শুনতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যাত্রীকে কিছু বিপরীতে আমরা কিছু বলি না, কারণ আমরা সেবা দিতে আসছি, সেবা দিয়েই যাব। এবং আগামী দিনে যারা আমাদের পরবর্তীতে আসবে তারাও এই বিষয়টা মেনটেনেন্স করে চলবে ইনশাল্লাহ। বর্তমানে তো আপনি হিনো 1J মডেলের গাড়ি চালাচ্ছেন, তো এই গাড়িটা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন, ভালো দিক খারাপ দিক। আসলে হিনু 1J সিরিজের গাড়িগুলো হলো সময় উপযোগী অনুসারে একটি সম্পূর্ণ নিরাপদ গাড়ি। তো এই গাড়ির মান কোয়ালিটি খুবই ভালো, রানিং সমস্যাও কম, কাজ কামের দিকটাও খুব ভালো। তবে যদি কোনো ড্রাইভার বা চালক সচেতনভাবে গাড়ি চালায়, তো হিনু 1J সিরিজের গাড়ি একটি অন্যরকম এবং আরামদায়ক গাড়ি, এবং মালিকদের লাভজনক পূর্ব ব্যবসার জন্য এই গাড়ি অনেক ভালো। বৃষ্টির ভিতরে আমরা সবাই দুর্বল, শুধু গাড়ি না, আমরা মানুষ যারা আছি তারাও তো দুর্বল। সড়ক পথে বলেন আর কাদামাটিতে বলেন বা বৃষ্টির ভিতরে বলেন, বৃষ্টি পড়লে সড়কের ভাব একটু চেঞ্জ হবেই। তো সেই ক্ষেত্রে আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যদি বৃষ্টির ভিতরে 80-90+ গতিতে টানি, তাহলে তো আমার জন্য বিপজ্জনক হতেই পারে। এগুলো যে কোনো গাড়ি, 1J আর বিলেন আর টাটা নাই, যে কোনো গাড়ি ওভার স্পিড বলতেই ক্ষতিকারক। এই বৃষ্টির ভিতরে কখনো রিক্সে পড়েছেন এই গাড়ি নিয়ে, 1J গাড়ি নিয়ে? না, আল্লাহর রহমতে এখন পর্যন্ত পড়ে যায়। তো অনেক সময় এই রোডে চলাফেরার ক্ষেত্রে মনে করেন আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আপনার সামনের গাড়িটা আপনাকে সাইড দিচ্ছে না, এমন একটা অবস্থার সৃষ্টি হয়। তো এরকম ড্রাইভারদের উদ্দেশ্যে কিছু বলতে চান নাকি? চলো, যারা সড়কে বিরতিহীন গাড়ি ছাড়া যে গাড়িগুলো চলে, ও গাড়িগুলোর চালকগুলো যদি সচেতন থাকতো, তাহলে রাস্তাঘাটে পারাপারি হইতো না। কারণ দেখা গেছে আমার গাড়ি নন স্টপ সার্ভিস, আমি ময়মনসিংহ বাসস্ট্যান্ড থেকে বাড়িছি নোয়াখালী এক পর্যন্ত, যদি আমাদের কোম্পানি কর্মকর্তা ব্যতীত বা স্টাফ ড্রাইভার ব্যতীত আমরা কোনো সাধারণ যাত্রী উঠাবো না বা উঠাই না। সেই ক্ষেত্রে ওরা যদি এই জিনিসটা মেনটেন্স করে যে এই গাড়িটা তো কোনো যাত্রী উঠাবে না, এই গাড়িটাকে ছাড় দিয়ে দিই, সেক্ষেত্রে ওরা ছাড় দিলে পারে, কিন্তু ওরা ওই কাজটা করে না। ওরা আমাদেরকে বাজাই রাখে দইরা পারাপারি করার জন্য। সেই ক্ষেত্রে ওরা যদি এই জিনিসটা মেনটেন করে যে আমি যে সামনে যে 30 বাস স্ট্যান্ড, আমার পিছনে একটা বিরতি সার্ভিস আছে, আমি এই গাড়িটাকে ছেড়ে দিয়ে আমি স্টপেজে ঢুকি, তাহলে সেক্ষেত্রে পারাপারিটা কমবে। যেহেতু আপনি দূরপাল্লা রুটের গাড়ি চালান, তো অনেক সময় রাতে গাড়ি চালাতে হয়। তো এই রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়েছেন? সিলেট রুটে একবার পড়েছিলাম, এই ঘটনা যদি আমাদের বলতেন। ওই শায়েস্তাগঞ্জ থেকে টিকিট কেটে বসছে, আমি সুনামগঞ্জ থেকে আসছি 10:30টায় ছিল, শায়েস্তাগঞ্জ থেকে 3জন লোক করছে। লোকটির আচার গতিবিধি দেখে আমার সন্দেহ হয়েছে, এবং ওই মাধবপুর বাড়ির সামনে গাড়ি প্রেস বামে চাপাইয়া পুলিশদেরকে শরণাপন্ন হই, এবং ওনারা ওনাদের চেক করে দেশীয় ধারালো অস্ত্র সাথে পায় এবং ওনাদের আটক করে নিয়ে যায়। আল্লাহর রহমতে, মানে এই সাবধানতার কারণে বিপদ আল্লাহর রহমতে পড়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় অনেক ড্রাইভাররা রাতে গাড়ি চালানোর সময় ভৌতিক ঘটনার শিকার হয়। তো এরকম কোনো কিছু শিকার হয়েছে নাকি? না, কখনো এমন মনে হয় যে আমার এই মোটর ডিপার্টমেন্টে আসাটা ভুল হয়েছে বা কিছু একটা, এরকম কিছু মনে হয় নাকি? আসলে যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠান এটা, তো সেই ক্ষেত্রে যেহেতু চালক হিসাবে নিয়োগ পাইছি বা গাড়ি চালাচ্ছি, সেই ক্ষেত্রে
এই বিষয়টা মনে কখনো হয় না যে এখানে আসাটা ভুল হয়েছে, কারণ একটা সেবা দিতে পারতেছে মানুষের, মানে সেবার ধরন তো অনেক ভাবে আছে। আপনারা যে গাড়িটা চালান, তো অনেকে এই প্রশ্নটা জানতে চাই যে ড্রাইভারদের বেতনটা কিভাবে দেওয়া হয়, এই জিনিসটা যদি আমাদেরকে বলতেন। আসলে আমাদের বেতনটা হলো সিঙ্গেল হিসাবে, ঢাকা থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে মাসকান্ত আসবো, আমাদের 625 টাকা বেতন পার সিঙ্গেল। ওইখানে দেখা গেছে আপ ডাউন হইলে 1250 টাকা আসে। হুম, আমাদের মাসিক কোনো ভাতা নেই। বেতন নাই। না, গাড়ি চালালে গাড়ি চালালে টাকা, না চালালে টাকা নেই। আপনারা যে ছুটিটা এটা কিভাবে কাটান? ছুটি কাটা হইলো আমাদের শিফট 2 ভাবে ভাগ করা, এক গাড়িতে 2জন ড্রাইভার। তো আমরা 7 দিন করেও চালাই, 10 দিন করেও চালাই, 5 দিন করেও চালাই। তো অনেক সময় হয় কি, অনেক যাত্রী আছে যে তাদের কাছে টাকা পয়সা থাকে না, কিছু কিছু সময় এসে বললো যে যে ভাই আমার কাছে টাকা নাই, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেন। তো সেই ক্ষেত্রে আপনার কি করার থাকে বা আপনারা কি করেন? এটা আসলে পরিবহন এরকম একটা জায়গা যেখানে মানুষের প্রতি মানুষের সহানুভূতিটাই বেশি। যদি কোনো যাত্রী বা কোনো লোক, বৃদ্ধ হোক আর যুবক হোক, যদি এসে বলে কোনো ড্রাইভার বা স্টাফ বা সুপারভাইজারের কাছে যে আমার কাছে ভাই টাকা নাই, আমি যাব, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বিনা দ্বিধায় নিয়ে আসি এবং দ্বিতীয় কোনো প্রশ্ন করি না যে কেন টাকা নাই। টাকা নাই বলছে এটাই যথেষ্ট, আমরা নিয়ে চেষ্টা করি, আমরা নিয়ে আসার জন্য। কারণ এটা একটা সেবা। তো বর্তমানে তো আপনি ওয়ান ডে গাড়ি চালাচ্ছেন, ভবিষ্যতে আরো উন্নত মানের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি? নাকি মোটর আসলে ডিপার্টমেন্টে থাকার ইচ্ছা নাই নাকি? মোটর ডিপার্টমেন্ট না, যে কোনো ডিপার্টমেন্ট দিয়ে বলেন, উপরে ওঠার লোভ সবারই থাকে। হুম। তো সেই ক্ষেত্রে আমারও কিছুটা আছে। সার্ভিস জগতে যদি আর সে ভালো আরো কোনো সার্ভিস পাই, অবশ্যই চালাবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং সুস্থ থাকি। তো অনেক সময় হয় কি যে রাস্তাঘাটে চলাফেরা করেন, অনেক বাস লাভাররা ভিডিও করে, রোডে ঘাটে বাসের ভিডিও করে, তো তাদেরকে আপনারা কেমন চোখে দেখেন বা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? তাদের যেই কাজটা করে এটা অত্যন্ত ভালো একটা কাজ, এবং তাদেরকে বলার একটা মেসেজ দিতে চাই তাদেরকে নিজে, তারা অনেক সময় দেখা গেছে অনেক দ্রুতগামী গাড়ি তারা চিপস অথবা পানির বোতল হাতে নিয়ে তারা সিঙ্গেল একটা থামানোর জন্য, সেই ক্ষেত্রে দেখা গেছে পিছনে একটা গাড়ি আছে, ইমার্জেন্সি ব্রেক করতে গেলেও একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো তাদেরকে আমি বলবো, অনুরোধ করবো যেন তারা এই কাজটা যেন না করে, যে দ্রুত গতির গাড়ি যখন আসে শুধুমাত্র জাস্ট দূর থেকে তারা ছবি তুলবে, ভিডিও করবে, ঠিক আছে, কিন্তু গাড়িটা থামানোর জন্য তাদের সিঙ্গেল না দেওয়া হয়। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, আবারও আপনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আর যারা যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, ঠিক আছে, সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।